শুরু করছি ইস্পানী মির্জাপুর শুভরাত্রি। আজকের যে আলোচনার বিষয় সেটা আমরা ২১শে চেতনা এবং জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা জানেন অমর ২১-এর বইমেলার আজ মাসব্যাপী যে বইমেলা অনুষ্ঠিত হয় তার উদ্বোধন হয়েছে এবং উদ্বোধন করেছেন প্রফেসর ডক্টর ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি উদ্বোধন করেছেন। এবং সে কারণে আজকে আমরা অতিথি হিসেবে অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তিকে আজকে পেয়েছি। তিনি বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজচিন্তক, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। তিনি রয়েছেন আমাদের সাথে অতিথি হিসেবে। আমি স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে অংশগ্রহণ করবেন জন্য। প্রিয় দর্শক, জানিয়ে রাখি আপনারা সারাদিন ব্যাপী, বিশেষ করে বিকেল থেকে আপনারা দেখেছেন যে এবারের বইমেলায় ৭০৮টি প্রকাশনার প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এর মধ্যে বাংলা একাডেমির প্রাঙ্গণের ৯৯টি, সরার দুর্দারে ৬০৯টির প্রতিষ্ঠান। গত বছরের মতো এবারও ৩৭টি প্যাভিলিয়ন থাকছে, নিটের ম্যাগাজিন চত্বর থাকছে এবং উন্মুক্ত মঞ্চ, গাছতলা কাছাকাছি থাকতে। গত বছর শিশু চত্বর ছিল ৬৮টি, এবার ৭৪টি শিশু চত্বর করা হয়েছে। আমরা আসলে মূলত যে আলোচনাটা স্যার আপনার সাথে করতে চাই সেটি হচ্ছে জুলাই বিপ্লবের পর প্রথম কিন্তু এটি আমাদের এই বইমেলা, এবং এই বইমেলাকে আমরা যেটা এবারে প্রতিপাদ্য করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের স্লোগান ছিল এবারকার বইমেলার, যেটি আমরা প্রতিপাদ্য ছিল। এখানে প্রফেসর ডক্টর ইউনূস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলি কথা বলেছেন। তিনি বলেছেন যে ২১ মানে অবিরাম সংগ্রাম। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাইয়ের ছাত্রদের নেতৃত্বে সে গণ অভ্যুত্থানের বিষয়কে, যারা দুঃসাহসীভাবে যে ছাত্র জনতা, শ্রমিক আত্মত্যাগ করেছে তাদের কথা কিন্তু আজকে সেই বইমেলায় এসে আবারও তিনি পুনরায় স্মরণ করে দিয়েছেন। এবং ফ্যাসিস্ট সরকারের পরে এই প্রথমবারের মতো যে বইমেলার উদ্বোধন হলো, তিনি কিন্তু বারবার এই ছাত্র জনতা, শ্রমিকদের কথা স্মরণ করেছেন। আমি আপনার কাছে একটা বিষয় প্রথমে শুনতে চাই। মাননীয় উপদেষ্টা বলেছেন ২১ মানে সংগ্রাম, এবং যে ২১ মানে সংগ্রাম, এবং যে সংগ্রামের মধ্যে দিয়ে আমরা জুলাই বিপ্লবে এই নতুনভাবে এই দেশটাকে পেয়েছি। আপনি জুলাই বিপ্লবটাকে কিভাবে দেখছেন, এই ২১টাকে কিভাবে দেখছেন, ২১-এর চেতনাটাকে কিভাবে দেখছেন? এই যে ২১ মানে অবিরাম সংগ্রাম, এই কথাটা খুব ঠিক। কারণ ৫২ সনের ২১শে ফেব্রুয়ারি থেকে আরম্ভ করে আমরা যদি ১৯৭১ সনের ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত দেখি, প্রতি বছর ২১শে ফেব্রুয়ারিতে নতুন নতুন বক্তব্য আসছে অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে, কিন্তু এর মর্মে রাষ্ট্রভাষার চেতনা এবং পূর্ব বাংলার তৎকালীন পূর্ব বাংলার বাঙালি জাতীয়তাবাদ, এই দুটো বিষয় ক্রমাগত বিকশিত হয়েছে। তাছাড়া গণতন্ত্র কথাটাও রাজনৈতিক নেতারা, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, খুব বেশি জোর দিয়ে বলেছেন। ওই দিক দিয়ে ২১ মানে সংগ্রাম কথাটা খুব ঠিক। কিন্তু ১৯৭২ সাল থেকে এই ২১শে ফেব্রুয়ারির অনুষ্ঠান শহীদ মিনার থেকে বাংলা একাডেমিতে স্থানান্তরিত হয়েছে, এবং যে দল, যে নেতা যখন ক্ষমতায় থাকেন তাদের অভিপ্রায় অনুযায়ী বাংলাদেশকে চলতে হয়, এবং এর ফলে বাংলা একাডেমি যে যথেষ্ট স্বাধীনতা নিয়ে কাজ করতে পেরেছে এটা বলা যাবে না। এতে সরকারের চরিত্র অনেকটা নির্ধারণ করেছে বাংলা একাডেমির কার্যক্রমের চরিত্র। যাই হোক, সেগুলো আমরা গণ অভ্যুত্থানের কথা বলছিলাম, ২১ এবং গণ অভ্যুত্থানকে কিভাবে দেখেন? এই যে ২১শে ফেব্রুয়ারি উদযাপন, এর মধ্য দিয়েই ৬৯-এর গণ অভ্যুত্থান ঘটেছে। এবং আমাদের দেশের পত্রিকায়, কলকাতার পত্রিকায়, দিল্লির পত্রিকায়, লন্ডনের পত্রপত্রিকায় এটাকে ওয়ার্ল্ড শেকিং, কী বলে, আপরাইজিং বলছে, মানে দুনিয়া কাঁপানো অভ্যুত্থান। এটা এই অন্তত ব্রিটেন, তারপরে বললাম ইন্ডিয়া, পশ্চিমবাংলা, আমাদের এখানে তো বটেই, ওয়ার্ল্ড শেকিং, একটা আপরাইজিং অফ দি পিপল, এইভাবে বাইরের দুনিয়া দেখেছে। তো এখন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর আগের উত্তাপ তো আর থাকেনি, কারণ এর অনেক কিছু বাস্তবায়িত হয়ে গেছে। বড় বিষয়ের মধ্যে গণতন্ত্র ছিল, কিন্তু সেই গণতন্ত্রের কোনো অগ্রগতি আজকে ৫৩ বছরের মধ্যে হয়নি। গণতন্ত্র কী এবং গণতন্ত্র কী নয়, এই ব্যাপারটাও কোনো রাজনৈতিক নেতা পরিষ্কার করেননি। লেখকদের মধ্যে কেউ কেউ লিখেছেন যারা চিন্তাশীল লেখক, কিন্তু সেটার প্রতি কোনো রাজনৈতিক নেতা, কোনো রাজনৈতিক কর্মীরা আকৃষ্ট হয়েছেন এটাও দেখা যায় না। এটা আমাদের জাতির রাজনৈতিক দৈন্যের একটা বড় প্রকাশ। এবং আমরা ব্রিটিশ আমল দেখলে, তার আগে মোগল আমল, তারপরে পাঠান আমল, তুর্কিরা এই দেশ শাসন করেছেন, এই গোটা ইতিহাস জুড়েই দেখা যায় যে কোনো সুলতান, কোনো রাজা, কেউই মানে এই দেশের সন্তান,
মানে রাজত্ব করতে পারেননি, রাজ্য প্রতিষ্ঠা করতে পারেননি। দক্ষিণ ভারত থেকে এসে পাল রাজারা, সেন রাজারা এখানে বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তো এই যে আমাদের ইতিহাসের সবটা জুড়েই আমাদের জাতীয় রাজনীতির দুর্বলতা, এটা একটা গুরুতর ব্যাপার, যেটা যারা রাজনীতি করেন, যারা চিন্তাশীল লেখক, জাতি রাষ্ট্র জনজীবন নিয়ে চিন্তা করে, তাদের প্রত্যেকেরই উপলব্ধি করা দরকার। সেই উপলব্ধির জায়গায় যদি আমরা আসি স্যার, যে যেটা জুলাই বিপ্লব যেটা ঘটে গেল, এবং সেখানে কি কারণের জন্য এত বড় একটা ঘটনা ঘটে গেল, কি কারণের জন্য দেখলাম আমরা সাবেক প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে চলে যেতে হলো? যারা এখন নেতৃত্ব দিচ্ছেন, যেমন অধ্যাপক ইউনূস সাহেবের নেতৃত্বে গঠিত উপদেষ্টা মণ্ডলীয় বা উপদেষ্টা পরিষদ, তারা কিভাবে ঘটনা প্রবাহ পরিচালনা করবেন, কিভাবে সাফল্য লাভ করবেন, সেইটা এখন গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় জনসাধারণের কাছে। কারণ সাধারণের অংশগ্রহণ ছাড়া, সমর্থন ছাড়া তো আসলেই কোনো রাজনৈতিক উন্নতি সম্ভব হয় না। জীবনযাত্রার প্রয়োজনে, টিকে থাকার প্রয়োজনে অর্থনৈতিক কাজকর্ম নানাভাবে শ্রমিক কৃষকরা করে। রাজনীতিবিদরা যাই করুন, তারা কিন্তু জীবনের তাগিদে করে। কিন্তু রাজনীতি যদি সুষ্ঠু না হয়, তাহলে অর্থনৈতিক উন্নতি, সাংস্কৃতিক উন্নতি এটা বেশি দূর এগোতে পারে না। এই সমস্যা আছে। এখন যে মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে যে রাজনৈতিক গতিধারা, তার মধ্যে একটা অচল অবস্থা তৈরি হয়েছিল একটানা আওয়ামী লীগের 15 বছরের শাসনকালে। 15 বছর পার হয়ে 16 বছর চলছিল, একটা নির্বাচন করেছে। এই নির্বাচনগুলো দেশের ভিতরে এবং দেশের বাইরে ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলোতে স্বীকৃত হয়নি যেটা কোনো নির্বাচন হয়েছে। সুষ্ঠু নির্বাচন তো অনেক বড় কথা, আদৌ কোনো ধরনের নির্বাচন বলা যায় এরকম ঘটনা ঘটেনি। এই সবের মধ্য দিয়ে যে একটা অচল অবস্থা, সেই অচল অবস্থাকে ভেঙে দেওয়ার জন্য এই যে বিপ্লবের কথা আমরা বলছি, যে অভ্যুত্থানের কথা আমরা বলছি, এটা ঘটেছে। এখন কথা বলে যে কী লক্ষ্য নিয়ে আমাদের জাতি রাষ্ট্র এগোবে, এটা সুস্পষ্টভাবে বলা দরকার। রাজনৈতিক আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, জাতীয় পার্টি বলি, বাম দল বলি, তাদেরও কর্তব্য রাজনীতি করতে গেলে এই লক্ষ্য কী, দীর্ঘস্থায়ী লক্ষ্য কী আমাদের জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে, স্বল্প মেয়াদী লক্ষ্য কী, এই দুটো বিষয় পরিষ্কার করে বললে জনগণ রেসপন্ড করতে পারে। জনগণ দেখবে যে এর মধ্যে তো আমাদের সকলেরই স্বার্থের ব্যাপার আছে, ন্যায় স্বার্থের। আমরা অন্যায় স্বার্থ চাই না, কিন্তু ন্যায়সঙ্গত স্বার্থ আমরা চাই, এবং সেটা এস্টাবলিশ করতে হবে, এরকম একটা চেতনা জাগবে। তো এই মুহূর্তে অধ্যাপক ইউনূস সাহেবের নেতৃত্বে গঠিত যে উপদেষ্টা পরিষদ, তার উপরে প্রাথমিক ভিত্তি প্রতিষ্ঠার বিষয়গুলো, দায়িত্বগুলো আছে। তো আমরা আশা করতে চাই যে তারা সুষ্ঠুভাবে এই বিষয়টা দেশবাসীর সামনে উপস্থাপন করুন, এবং একটা রাজনৈতিক গতিশীলতা আসুক। এবং রাজনৈতিক গতিশীলতা আরম্ভ হলে যদি জনসাধারণও জাগ্রত থাকে, রাজনৈতিক নেতৃত্বে যারা আছেন বিভিন্ন দলের, তারাও সক্রিয় থাকেন, এবং পরস্পরের প্রতি একটা শ্রদ্ধাবোধ, পরস্পরের প্রতি একটা সম্প্রীতিবোধ থাকা দরকার, তাহলে অবশ্যই আমাদের জাতি রাজনৈতিক দিক দিয়েও সংগঠিত হবে, উন্নতির উপায় পাবে। সেক্ষেত্রে স্যার, যে জুলাইতে যে ঘটনা ঘটলো এবং এত বিস্ফোরণ কেন হলো, মানে কি এমন অভিযোগ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার কাছে মনে হয়? একটা কথা হলো যে পৃথিবীতে দারিদ্র এখন একেবারেই কমে গেছে। জি, দারিদ্র আছে, কিন্তু যে দারিদ্র 40 বছর আগে, 50 বছর আগে আমরা দেখেছি, সেরকম দারিদ্র নেই। কারণ উচ্চ ফলনশীল বীজ, এই হাঁস মুরগি মাছের চাষ যেভাবে এখন করছে, এইটাতে মোটামুটি বাংলাদেশের জনগণের খাদ্যের অভাব বলা যায় মিটে যায়। কোনো কোনো বছর মানে কিছু চাল, গম এগুলো আমদানি করতে হয়, কিন্তু ভালোভাবে দেশটা পরিচালনা করলে এবং কৃষির উন্নতিতে সরকার যদি কিছুটা অ্যাডভাইস দেয়, থানা বা উপজেলা পর্যায় থেকে রাজধানী পর্যন্ত অনেক সংগঠন আছে, তাদেরকে কিছুটা সাপোর্ট দেয় এবং উৎপাদন বাড়ানোর উপায় এগুলো নির্দেশ করে। সার, কীটনাশক এগুলি তো বাইরে থেকে আমদানি করা এখনও, এগুলো কৃষকরা যদি একটু স্বল্প মূল্যে কিনতে পারে, তাহলে কৃষি উৎপাদন আরও অনেক বাড়বে। হাঁস মুরগির চাষ, মাছের চাষ, এগুলিতে তো বাংলাদেশ অনেক সফল, এরকম একটা ব্যাপার। কিন্তু রাজনৈতিক দিক দিয়ে দেশটা উন্নতি না করার ফলে নানান দিক থেকে মানুষের মধ্যে একটা মানে কী বলবো, হীনতাবোধ আছে যে আমাদের জাতি তো রাজনৈতিক দিক দিয়ে অগ্রসর হতে পারছে না। তো এই যে হীনতাবোধ, এইটা কাটিয়ে তোলার চেষ্টা রাজনৈতিক দলগুলোর করা দরকার। এবং অধ্যাপক ইউনূস সাহেব যে এখন একটা কেন্দ্রীয় দায়িত্বে আছেন, সেখান থেকে এটা আরম্ভ হতে পারে। আর
মানুষ তো ওই আগের রাজনীতিতে ফিরে যেতে চায় না। আমরা যদি গত 53 বছরের রাজনীতি দেখি তাহলে দেখব যে বঙ্গবন্ধুর শাসনকাল থেকে শেখ হাসিনা যে পদত্যাগ করে বিদেশ চলে গেলেন, এই পুরো সময়টা ধরেই তো রাজনীতি সুস্থ ছিল না। কখনো কখনো বিদেশি নানান শক্তির সহায়তায় ঢাকায় এসে উপস্থিত থাকায় একটা দুটা ইলেকশনকে খুব মহিমান্বিত করা হয়েছে। এই ইলেকশনটা খুব ভালোভাবে হয়েছে, যেমন 1991 সনের নির্বাচন। কিন্তু 1991 সনের নির্বাচনে এত বেশি সংখ্যক বিদেশি রাজনীতিবাদ, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ইত্যাদি রাষ্ট্র থেকে ঢাকায় আসছেন, যে এই বেশি সংখ্যক রাজনীতিবিদ বাইরে থেকে এসে এই নির্বাচন অবজার্ভ করেছেন, সাংবাদিকরা আসছেন, সেটাও বিরাট সংখ্যায়। এটাতে আমাদের জাতীয় শক্তির চাইতে বাইরের শক্তির প্রভাব বেশি পড়েছে। আমরা যে রাজনৈতিকভাবে উন্নতি করতে পেরেছি তারা, তার এই যেমন 1996 সনের নির্বাচন, তার পরবর্তী নির্বাচন, তার পরবর্তী নির্বাচন, এটা আওয়ামী লীগের কিংবা বিএনপির যাদের দ্বারাই হোক, এটা তো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি, এবং দেশের ভিতর থেকেও যারা বিরোধী দলীয় তারা এগুলোকে নির্বাচন বলে স্বীকার করেনি। তো সত্য মিথ্যা যাচাই করার আগে আমাদের বোঝা দরকার যে কী কারণে এরা মানে সত্যকে অতিক্রম করে মিথ্যার আশ্রয় নেয়। সেইখানে দেখা যাবে যে ক্ষুদ্র ব্যক্তিগত স্বার্থ জাতীয় স্বার্থ, রাষ্ট্রীয় স্বার্থের চাইতে অনেক বড় করে দেখেন, এবং সামগ্রিকভাবে এই যারা রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং একটু বিত্ত বেশি আছে, তারা তো সম্পূর্ণ একটা ভোগবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে। দেশের উৎপাদন কী করে বাড়বে, দেশের চিন্তাভাবনা কী করে উন্নত হবে, এবং সৃষ্টিশীল আবিষ্কার উদ্ভাবন কীভাবে সম্ভব হবে এই জাতির মানুষদের দ্বারা, ওই বিষয়ে কোনো চিন্তাই নাই। কিন্তু এই সব বিষয়ে যদি উৎপাদন কীভাবে বাড়াবো এবং এই আবিষ্কার উদ্ভাবন, দুনিয়াটা কীভাবে চলছে, কোথায় কী রহস্য, এগুলো আমরা অন্যান্য জাতির সঙ্গে পাশাপাশি সম্পন্ন করব, তাহলে একটা সুস্থতার দিকে যায়। কিন্তু নিরেট ভোগবাদ এটা কোনো সুস্থ জীবন দর্শন নয়। ইউরোপ আমেরিকার যারা দার্শনিক, বিজ্ঞানী, এরা সবাই ভোগবাদের নিন্দা করেছেন। ভোগ না করার কথা বলেননি, ভোগ করবে, ভোগের বাসনা মানুষের আছে, কিন্তু অন্য সবার সঙ্গে নিজের ভোগের বাসনাকে সমন্বিত করে করতে হবে। এবং একটা রাষ্ট্র ব্যবস্থায় যদি গণতান্ত্রিক হয় তাহলে সেখানে সব মানুষই যে অবস্থায় আছে তা থেকে একটু ভালো অবস্থায় যেতে পারে, এবং যেতে যেতে একসময় সব মানুষই একটা উন্নত ভালো অবস্থায় পৌঁছবে, এরকম একটা দৃষ্টিভঙ্গি দরকার। এদিকে সমাজতান্ত্রিক রাষ্ট্র রাশিয়া এবং তার পার্শ্ববর্তী যে আরও 14টা রাষ্ট্র ছিল, এই রাষ্ট্রগুলো তো তাদের সিস্টেম বদলে ফেলেছে, এবং এই বদলে ফেলার জন্য কিন্তু তখন রাশিয়াতে কিংবা অন্য দেশগুলোতে তেমন কোনো সরকার বিরোধী আন্দোলন ছিল না। রাশিয়া তো একেবারেই ছিল না। আমাদের দেশের বেশ কয়েকজন লোক তখন রাশিয়াতে ছিলেন, যেমন আবদুল্লাহ আলবতী শারফুদ্দিন, এই যে আলাউদ্দিন আলাদাত কবি এবং উপন্যাস লেখক, তারপরে হাসান হাফিজুর রহমান, এই যে দ্বিজেন শর্মা যিনি নটরডেম কলেজের প্রফেসর ছিলেন, এরা সেখানে বেশ অন্তত 3 বছর, 4 বছর, 5 বছর কেউ কেউ ছিলেন। আমি ওই ঘটনাটা বোঝার জন্য এদের প্রত্যেকের সঙ্গে কথা বলেছি, এবং এরা প্রত্যেকেই বলেছে যে আমরা সেখানে এই সময়ে ছিলাম, কিন্তু রাশিয়ার জনগণের মধ্যে তো অবস্থা নিয়ে সন্তুষ্টিই ছিল, কোনো আমরা আন্দোলন দেখিনি, প্রতিবাদও দেখিনি। কিন্তু এই গর্বাচেভ কমিউনিস্ট পার্টির প্রধান এবং রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি ক্ষমতায় এসে হঠাৎ করে এই তাদের আইনসভায় বিষয়টা তুলে এই কাস্তে হাতুড়ি, মার্ক্সবাদ, লেনিনবাদ এটা বাতিল করে দিলেন, গণতন্ত্র ঘোষণা দিলেন, এবং এটা খুব অভিনন্দিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, ব্রিটেনে, এবং যারা রুশ বিরোধী সব শক্তি তারা। কিন্তু এটার দ্বারা তো রাশিয়ার কোনো উন্নতি হয়নি। এই পুটিন কিছুদিন আগে বলছেন যে তাকে তো আমাদের জনগণ জাতীয় বিশ্বাসঘাতক গণ্য করে, গর্বাচেভ সম্পর্কে ধারণা করে। তো এইগুলো একটু তলিয়ে দেখার দরকার। মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল সোভিয়েত ইউনিয়নকে শেষ করে দিতে, সেই কাজে তারা সফল হয়েছে। যে আমরা স্যার আবার একটু বাংলাদেশ প্রসঙ্গে যদি ফিরে আসি, এবং আমরা যেটি আপনার প্রফেসর ডক্টর ইউনূসের কথা বললেন, প্রফেসর ডক্টর ইউনূস হয়তো এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আছেন, সবাই তাকে খুবই সম্মান করছেন, সমীহ করছেন, কিন্তু আমরা যদি ঠিক 6-7 মাস আগের পিছন দিকে যাই, প্রফেসর ডক্টর ইউনূসকে কতবার কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, কতবার তার প্রতি অন্যায় করা হয়েছে, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? একটা কথা হলো যে মানুষের মর্যাদা বোঝা দরকার। এটা যে কেবল সাধারণ মানুষ বা রাজনীতিবিদরা ধারণা নেবেন তা না। যারা বিচারপতি হন হাইকোর্ট, সুপ্রিম কোর্টে, তাদের তো সর্বোচ্চ মূল্যবোধ থাকার কথা।
তারা মানুষকে প্রাণদণ্ড দিতে পারে। কেবল ব্যক্তি মানুষ না, দরকার হলে একটা মামলায় 100 জন, 50 জন, 10 জন, 20 জন, এরকম বড় সংখ্যায়ও তাদের আইনগত অধিকার আছে প্রাণদণ্ডের আদেশ দেওয়ার। এবং হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে যদি প্রাণদণ্ডের আদেশ অনুমোদিত হয়ে আসে, তাহলে সেই প্রাণদণ্ড কার্যকর করতে হয়। আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ওসমান গনি সাহেবের বিরুদ্ধে ওই ইকোনমিক্স ডিপার্টমেন্টের প্রফেসর আবু মাহমুদ একটা মামলা করেছিলেন। তো সেই মামলায় আমরা প্রফেসর যে মাহমুদ সাহেব তার পক্ষে ছিলাম। তো সেই হিসেবে যেদিনই মামলার হিয়ারিং হয়েছে আমরা হাইকোর্টে গেছি এবং মামলার শুনানি। তো সেইখানে জাস্টিস মোর্শেদ একজনেই ছিলেন মামলা। তিনি প্রথম দিনেই স্পষ্ট করে বলছেন যে আমি সবসময় শিক্ষকদের মর্যাদা দিই, এবং আমি মনে করি যে কোনো জাতি শিক্ষকদের মর্যাদা না দিলে সেই জাতি উঠতে পারবে না। শিক্ষকরা যাতে ভালো জীবনযাপন করতে পারে, এটা গোটা জাতির সকলেরই লক্ষ্য রাখা উচিত। তো সেই হিসেবে আজকে ঘটনাক্রমে একজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আমাকে বিচারে বসতে হয়েছে। আমি মনে করি যে ওনার কাঠগড়ায় দাঁড়ানোর দরকার নাই। এই একটা ভালো সোফা এনে দাও তো ওনাকে বসতে, এই বলে একটা সোফা এনে ওই সামনে রাখলেন এবং সেইখানে তিনি হিয়ারিং নিয়েছেন। কিন্তু রায় দেওয়ার সময় তিনি বলছেন যে এই ত্রুটির জন্য আইনগতভাবে তাকে শাস্তি দিতে হয়। তো 500 টাকা জরিমানা অথবা 6 মাসের জেল যদি জরিমানার টাকা না দিতে, এরকম হলো রায়। তো এরপরে এই রায় চলে গেল ইসলামাবাদে, মানে সুপ্রিম কোর্ট। ডক্টর ইউনূসের কথা যদি আসে, তাকে কি করে? ডক্টর ইউনূসের কথা, যেভাবে তাকে কাঠগড়ায় দাঁড়িয়ে হয়রান করেছে, লিফট দিয়ে উঠতে কিংবা নামতে দেয়নি, তাকে হেঁটে হেঁটে এই 4 তলার উপরে উঠতে হয়েছে, নামতে হয়েছে। আর যেভাবে হ্যারাস করেছে উকিলরা, তিনি তো, আমি অন্তত 2 দিন দেখেছি যে একেবারে চোখের পানি ফেলে কেঁদে ফেলেছেন। কী অপরাধ করলাম যে আমাকে এরকমভাবে কষ্ট দিচ্ছে, এই কথাগুলো বলছেন। তো এই কথাগুলোর মর্ম বোঝা দরকার। আজকে যদি জাস্টিস মোর্শেদের মতো বিচারপতি থাকতেন, তাহলে অবশ্যই তিনি এইগুলো বন্ধ রাখতেন, কারণ তার একটা বিচারক সুলভ চরিত্র ছিল। কিন্তু এখন যাদের সব দিক দিয়েই দুর্বলতা, বিচারক সুলভ বৈশিষ্ট্য একেবারেই কম, তাদেরকেই তো আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা নিয়োগ দিয়েছেন একান্তভাবে, যারা মানে মাথা নত করে তার সামনে থাকবে। তো এইরকম একটা অবস্থা। তো এটা আমাদের জাতীয় দুর্গতিরই একটা প্রকাশ। আজকে যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেলেন, পদত্যাগ করে দেশত্যাগ করলেন, এটা তো আমাদের গোটা জাতির জন্যই অপমানকর, দুঃখজনক, ইনসাল্টিং। একটা জাতির প্রধানমন্ত্রী যদি এইভাবে চলে যেতে হয়, তাহলে অন্য মানুষেরা কতটা ভালো থাকতে পারে, এই প্রশ্ন আছে। কিন্তু তাকে চলে যেতে হয়েছে, মানে তার নিজের মনের মধ্যেই ভীষণ ভয় ছিল। এবং চলে যাওয়ার পরেও তিনি একই কথা বলছেন যে আমি তো বেঁচে থাকতে পারতাম না, যদি আরও 5-7 ঘন্টা থাকতাম আমার বাড়িতে, তাহলে তো আমার অস্তিত্ব থাকতো না, আমাকে মেরে ফেলতো। এরকম কথা একবার বলছে। আমার মনে হয় শেখ হাসিনা খুব সক্রিয় না রাজনীতি করার জন্য। তবে দেশের খবর নিশ্চয়ই যতটা সম্ভব পত্রিকায় পড়েন, টেলিভিশনে দেখেন, সেটা একটা বিষয় বটে। কিন্তু আমাদের জাতীয় জীবনে বড় বিষয় যে আমাদের একজন প্রধানমন্ত্রী 15 বছর একটানা ক্ষমতায় থাকাকালে এমন সব কাজ তার শাসনকালে হয়েছে, এবং অনেক কাজ তার নিজের সম্মতিতেই হয়েছে, যেগুলো সম্পূর্ণ অনুচিত। এই যে আয়না ঘর আর কী ব্যাপার, টর্চার সেল, এটা বাংলাদেশে হয়েছে, এটা তো কেউ বিশ্বাস করতো না এবং কোনো পত্রিকায়, মিডিয়ায়ও বলেনি। কিন্তু আফটার হিজ, মানে তিনি যে পালিয়ে গেলেন বিদেশে, তখন তো সাংবাদিকরা খুঁজে বের করছেন। এবং আরও অনেক বিষয় আছে যেগুলো সাংবাদিকরা এখনও প্রকাশ করছেন না অথবা করবেন না, কারণ একটা মানুষের প্রতি তো সহানুভূতি থাকে। সেই সহানুভূতি যখন জেগে ওঠে, তখন একটা লোককে আর মানে ক্ষতিগ্রস্ত করা অথবা নির্যাতন দেওয়া, এটা মানে সেখানে কি মানে এক ব্যক্তির শাসন ছিল কি মনে হয় আপনার কাছে? এক ব্যক্তির শাসন তো বটেই, কারণ মন্ত্রী পরিষদে যারা ছিলেন তারা তো কোন কথা বললে শেখ হাসিনা খুশি হবেন কেবল সেইটা বলেছেন। সেক্রেটারিয়েটের যারা উচ্চপদস্থ, যেমন সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি ইত্যাদি, তারাও তো শেখ হাসিনার সামনে ম্যাডাম এটা এই হয়েছে, ঠিক কোন কথাটা বললে শেখ হাসিনা খুশি হবে এবং তার কাছ থেকে কোনো সাধ্য উদ্ধার করে নেওয়া যাবে, ওই ভাষায় ওইভাবে কথা বলেছেন। বঙ্গবন্ধুর শাসনকালেও একই অবস্থা হয়েছিল। বঙ্গবন্ধুর প্রতি খুব শ্রদ্ধা প্রকাশ করছে, এটা ওইটা মন্ত্রিপরিষদে সমর্থন দিয়েছে, কিন্তু ঘর থেকে বের হয়েই
তারা পরস্পর আলাপ আলোচনা করেছে যে কী পাগলের পাল্লায় পড়লাম, দেশটাকে সর্বনাশ করে শেষ করবে। এই যে বাস্তবতা, এটা বঙ্গবন্ধু ধরতে পারেননি। শেখ হাসিনাও মনে করেছেন যে সব তো জেলে পড়েছি, মামলা দিয়েছি, এইগুলিতে হয়রান হয়ে শেষ হয়ে যাবে, তারা আবার কি করবে। কিন্তু মানে প্রথমে অবশ্য শেখ হাসিনা বলছিলেন, যেদিন পদত্যাগ করে গেলেন তার দিন তিনেক আগে, যে এটা জামাত বিএনপির কাজ। কিন্তু যেদিন পদত্যাগ করেছেন সেই দিন তিনি বলেছেন যে আমি ভুল বলেছিলাম, এটা জামাত বিএনপির কাজ না, এটা মার্কিন আমরা একটা বিরতি নিতে চাই, নিশ্চয়ই আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আমরা 21 চেতনা এবং জুলাই গণঅভ্যুত্থানের কথা বলছিলাম এবং আপনারা প্রত্যেকেই অত্যন্ত আনন্দের সাথে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আমরা যাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে আমরা মনে রাখি, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজচিন্তক, বাংলা একাডেমির সভাপতি, তিনি অতিথি হিসেবে রয়েছেন। তিনি বিরতির পর আবারও আমাদের সাথে একই আয়োজনে একই সময় যোগ দিবেন। আপনারা দয়া করে আমাদের সাথে থাকবার জন্য অনুরোধ রইল। ইসমাইল মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজচিন্তক, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক রয়েছেন আমাদের সাথে। আমরা আসলে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই বিপ্লব, 21 চেতনা নিয়ে কথা বলতে গিয়ে নানা প্রসঙ্গ চলে আসলো এবং আওয়ামী লীগের গত 15 বছরের শাসনের যে অব্যবস্থাপনা, সেগুলি সব স্যার আমাদেরকে তুলে ধরার চেষ্টা করলেন এবং স্যার যেটি বললেন যে আমাদের এই গত 15-16 বছরের শাসনের পরে শেখ হাসিনার পালিয়ে যাওয়াটা অত্যন্ত লজ্জার ছিল, যেটা জাতির জন্য কোনোভাবে মঙ্গলজনক নয়। স্যার, আমি একটা বিষয় আসি, আপনি তো আসলে খুব বেশি সচরাচর অনুষ্ঠানে যান না, কিন্তু দুই একটা অনুষ্ঠানে যখন যান আপনি দু একটি কথা বলেছেন। আপনি ডিবেট ফর ডেমোক্রেসির একটা অনুষ্ঠানে আপনি বলেছেন 75 থেকে যদি আওয়ামী লীগ শিক্ষা নিত তাহলে 74-এ এসে কিন্তু আওয়ামী লীগের এই ধরনের করুণ পরিণতি হতো না। সেই জায়গাটাকে আপনি একটু বলবেন কিনা, কেন এই ধরনের মন্তব্য আপনি করেছিলেন? 75-এর ঘটনা যে ঘটলো, অর্থাৎ 3টা পরিবারের সব মানুষকে হত্যা করেছে সেনাবাহিনীর একটা গ্রুপ, যারা চাকরিতে ছিল কিন্তু চাকরি থেকে বরখাস্ত হয়েছিল, কোনো ভুল ত্রুটি অন্যায় করার ফলেই চাকরি থেকে তারা বরখাস্ত হয়েছিল। কিন্তু এরা সবাই মোটামুটি সুপরিচিত মুক্তিযোদ্ধা ছিলেন। তো তারা মানে তাদের চাকরিটা রক্ষা করা হোক এরকম আশ্বাস শেখ সাহেবের কাছ থেকে পেতে চেষ্টা করেছিলেন। কিন্তু শেখ সাহেব তাদেরকে বললেন যে আমার কোনো ক্ষমতা নাই তোমাদের চাকরি রক্ষা করা, শফিউল্লাহ সাহেবকে বলো, তোমাদের যিনি কমান্ডের হাইয়েস্ট প্রধান সেনাপতি, তিনি তার দেখার বিষয়টা, আমি তো তার কাছে হস্তক্ষেপ করব না। তো এই যে একটুও প্রশ্রয় দেননি, কঠোর কথা বলে বিদায় দিয়েছেন, এতে তারা আবার একত্র হয়ে গেছে এবং একাত্র হয়ে মানে শেখ মুজিবের পতন ঘটানোর জন্য কাজ করছেন। প্রসঙ্গটা কখন আসছে? বাকশাল করলো কখন, কোন প্রেক্ষিতে? হ্যাঁ, বাকশাল যখন গঠন করেছে তখন তো জনমনে ভীষণ আতঙ্ক। কেন? আগে থেকে 1972 সাল থেকে যেসব ঘটনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকালে হয়েছে, সেইগুলোতে কোনো শৃঙ্খলা, আইন নিয়ম ছিল না, আইনের শাসন বলতে কিছু ছিল না। অনেক ঘটনা আছে সেগুলো উল্লেখ করা যায়। একটা দুর্ভিক্ষ হয়েছিল 1974 সালে, এই দুর্ভিক্ষতা টোটালি চাপা দিয়েছে পরে, এবং অন্যান্য দল ওই ব্যাপারে আর কোনো কথা বলেনি। মানে কি চাপা দিয়েছে কি আওয়ামী সরকার? বাকশাল চাপা দিয়েছেন? আচ্ছা, বাকশাল গঠন করেছেন যখন বঙ্গবন্ধু দেখলেন যে তার সমর্থনে বাংলাদেশে কেবল তার দলের কিছু কর্মী আছেন, সাধারণ মানুষ তার বিরুদ্ধে চলে গেছে এবং আওয়ামী লীগ সাধারণ মানুষের কোনো মানে সম্মানজনক দল মনে করে না, আওয়ামী লীগকে অত্যন্ত খারাপ মনে করে, রক্ষী বাহিনী ইত্যাদি যেগুলো কাজ করছে, আর ছাত্রলীগের ভূমিকাও অত্যন্ত মানে জনগণের মনকে আঘাত করেছে। তো সেই বাস্তবতার মধ্যেই এই বাকশাল গঠন তিনি করেছিলেন। শেখ সাহেবের ধারণা ছিল, এটা অনেকেই লিখেছেন, কিন্তু সেই কথা তো আওয়ামী লীগের যে নেতৃত্ব শেখ হাসিনার, তারা তো স্বীকার করে না। লিখেছেন যে এই বাস্তবতায় তিনি চাইলেন কি করে আওয়ামী লীগকে আবার জনগণের কাছে গ্রহণযোগ্য করা যায় কি করে শেখ মুজিবের নিজের পায়ের তলার মাটি আবার তিনি পুনরুদ্ধার করতে পারেন। তো সেই বাস্তবতায় এই বাকশাল করে ঠিক সোভিয়েত মডেলের রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে অগ্রসর হলেন এবং বাকশালের যে কর্মসূচি এবং নীতি আদর্শ ঘোষণা করেছিলেন তাতে খুব স্পষ্টভাবেই ছিল যে সমাজতান্ত্রিক ব্যবস্থায় তিনি যাচ্ছেন এবং এটা দ্বিতীয় বিপ্লব। প্রথম বিপ্লব 1971 সালে হয়েছে, এইবার আমরা দ্বিতীয় বিপ্লব করি। কিন্তু এইসব কথার কোনো আবেদন জনমনে, সাংবাদিকদের মনে এবং এই সাধারণ মানুষের মনে ছিল না।
অতি অল্প লোক, যারা আগে বললাম যে তার দলের কর্মীরা এবং একান্তভাবে যারা এই আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্কিত, তাদের ছাড়া অন্য লোকেদের এই বক্তব্যে কোনো আস্থা বা বিশ্বাস হয়নি। অসম্ভব, এই শেখ সাহেব এটা করতে চাইলেই করতে পারবেন। এর জন্য আগে পার্টি গঠন করতে হয়, পার্টির ভেতরে রাজনীতিকে উন্নত করতে হয়, তারপরে কাজে অগ্রসর হলে অনেক বাধা আসে। সেই বাধা বিপত্তিগুলি কাটিয়ে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তাদের প্রতিশ্রুতি মতো কাজ করতে পারে। 100 ভাগ না পারলেও অনেকটুকু করতে পারে। 74 কথা বলছিলেন স্যার, 74 দুর্ভিক্ষের কথা বলছিলেন আপনি। 73-এর দুর্ভিক্ষ অনেক বড় দুর্ভিক্ষ ছিল। এই সম্পর্কে তখন পত্রপত্রিকায় লেখা হয়েছে, দু একজন বই প্রকাশ করেও ব্যক্ত করেছিলেন। অমর্ত্য সেনের লেখায় এই দুর্ভিক্ষ সম্পর্কে কথা আছে। আর মহিউদ্দিন আলমগীর বলে একজন ছিলেন, মহিউদ্দিন খান আলমগীর নিভিনি একজন অর্থনীতি, তারও ইংরেজিতে একটা বই অথবা একটা বইয়ের অংশে এসব সম্পর্কে লেখা ছিল। এমনিতে দৈনিক কাগজে অনেকেই লিখেছেন, কিন্তু সেগুলি তো রক্ষা করা হয়নি। যারা লিখেছেন তারাও সেগুলো আর নতুন করে সামনে আনতে চাননি। এমন একটা অন্ধ ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে দেশটা গেছে যে সবার মনে একটা ভয় সৃষ্টি হয়েছে যে সত্য কথা প্রকাশ করতে গেলেও আমরা আত্মরক্ষা করে টিকতে পারবো না। সেই জন্য সত্য কথার উচ্চারণ একেবারে কমে গেছে। তো আপনি তখন কি শিক্ষকতা যোগদান করেছিলেন 74-এ যখন দুর্ভিক্ষ হয়? হ্যাঁ, ছিলাম, শিক্ষকতা যোগদান করেছিলাম। তো কি দেখেছেন আপনি, আপনার নিজের কি দেখেছেন? আমি যে বাসায় থাকতাম সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আচ্ছা কলা ভবন, এটা খুব স্পষ্টভাবে দেখা যায় তিনতলা থেকে দাঁড়াইলে অথবা ছাদ থেকে দাঁড়াইলে। তো আমি দেখেছি যে দুর্ভিক্ষের সময়ে প্রতিদিনই বিশ্ববিদ্যালয়ের যে সামনের গেট, বড় গেট, এই গেট থেকে নিউ মার্কেটের দক্ষিণ দিকের গেটটাতে গেলে অন্তত 10 জন লোকের মৃতদেহ। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনেই একটা দুইটা লাশ অন্তত মাসখানেক ধরে দেখেছি। মানে কি এটা না খেয়ে। আচ্ছা। এবং এদের পাশাপাশি ফুটপাতে এখানে ওখানে বসা আছে কিছু ছেলে, হয়তো একটা ছেলের বয়স 12 বছর, একটা ছেলের বয়স 16 বছর, আরও ছোটও আছে। একেবারে কিছুই হাড্ডি চামড়া ছাড়া প্রকৃতপক্ষেই কিছু আর নাই। অর্থাৎ সেইগুলো 1 দিন 2 দিন 3 দিন বা 5 দিন 7 দিনের মধ্যে মারা যাবে। এই ভয়াবহ চিত্রটা আমি আমার নিজের চোখে দেখেছি। আমরা তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বেশ কয়েকজন একত্র হয়ে ওই রুটি তৈরি করে, জাস্ট যে আটার রুটি বলে, চাপাতি রুটি রেখে, এই রুটি তৈরি করে আমরা কয়েকটা কেন্দ্রে যেখানে এইরকম অনাহারি মানুষ অনেকজন পাওয়া যায় তাদেরকে দিয়েছি। শুধু এই চাপাতি রুটি, এর সঙ্গে অন্য কিছু না। আমাদের গ্রুপ ছাড়াও আরও কোনো গ্রুপ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ওইরকম নিজেদের বাসা থেকে এবং আশপাশের বাসা থেকে রুটি নিয়ে এই ধরনের অনাহারি লোকদেরকে দিয়েছে। আর আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি যে আমাদের এই সামান্য সহায়তায় তো ওদেরকে বাঁচানো যাবে না। আর বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী তখন ক্রমাগত বলেছেন এই দুর্ভিক্ষ আরম্ভ হওয়া, একজন মানুষও না খেয়ে মারা যাবে না। তিনি খুব বেশি ভরসা করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চাল কিনে এনে দেশে দুর্ভিক্ষ না হয় এই চেষ্টা করবেন। কিন্তু যে কোনো কারণেই হোক মার্কিন যুক্তরাষ্ট্র চাল দেয়নি। সেই সময় কি তার ছেলেদের বিয়ে হয়েছিল? মানে 74? হ্যাঁ, ওই দুর্ভিক্ষের সময়ই তার বড় ছেলে এবং দ্বিতীয় ছেলে কামাল জামাল, তাদের বিয়ে হয়েছে। তো এগুলো নিয়ে তখন পত্রিকায় লিখেছে যে চারদিক থেকে খুব মানে বড় অঙ্কের টাকা খরচ করে ওই সোনার কোনো জিনিস বা ওইরকম কিছু উপহার দিয়েছে। তো এইটাকে নিয়েও কমেন্ট করেছে সাংবাদিকরা যে এটা তো একরকম ঘুষ দেওয়ার মতো ব্যাপার হলো। তারা এই উপহার দিচ্ছে কিন্তু কার্যক্ষেত্রে তারা লাইসেন্স, পারমিট, বিজনেসের অনেক কিছু নিয়ে নেবেন দেশবাসীর কাছ থেকে। তো এইসব কথা লেখা হয়েছে এবং এই সাংবাদিক যারা লিখেছেন তারা যে সম্পূর্ণ মিথ্যা লিখেছেন তা না, বাস্তবে ঘটনা ঠিক এরকম না হলেও এর কাছাকাছি। একদিকে দুর্ভিক্ষ চলছে আর একদিকে রাজকীয় বিয়ে চলছে, এইগুলি নিয়ে লেখালেখি হয়েছে। আর দেখা যায় যে খন্দকার মোশতাক তখন শেখ সাহেবের প্রতি অত্যন্ত মানে কি বলে আনুগত্য, হ্যাঁ অনুগত, একেবারে ঘনিষ্ঠ বন্ধু এরকম। শেখ সাহেবের বাবা মারা গেছেন কবরখানার ভিতরে, শেখ সাহেব তো এটা টেলিভিশনে দেখা যায়, শেখ সাহেব তো আছেন কিন্তু মোশতাক ওই কবরের ভিতরে নেমে মাটি দেওয়া এটা ওইটা এইসব কাজ করছেন। এটা নিয়েও তখন সাংবাদিকরা কথাবার্তা বলেছেন, কেউ কিছু কমেন্টও করেছেন যে মোশতাক সাহেবের এই অতিভক্তি আসলে কি ঠিক, এ ধরনের কমেন্টও হয়েছে। কিন্তু যেভাবেই হোক বঙ্গবন্ধু এই ব্যাপারগুলো বাস্তবসম্মতভাবে দেখতে পারেননি। তো এই যে এতগুলো লোক মারা গেল, এরও তো একটা অভিশাপ আছে মানুষের মনে। রক্ষী বাহিনী
কে একটা নির্যাতনের বাহিনী মনে করেছে লোকে। তো এই সব ওই শেখ মুজিবের যে হত্যাকাণ্ড ইত্যাদি এটার পেছনে কাজ করেছে। তাছাড়া ওই যে বললাম সেনাবাহিনীর ভেতরে কয়েকজন চাকরিহারা হয়ে তারা চাকরিহারা হয়নি, হবে, এই জন্য তাকে অনুরোধ করছে, কিন্তু তিনি এটা বলছেন যে আমার কাছে কেন আসতো, তোমাদের কী অধিকার আছে আমার কাছে এই বিষয় নিয়ে আসতে, তোমাদের প্রধান শফিউল্লাহ সাহেবের কাছে যাও, তার সঙ্গে কথা বলো। তো এইসবে এরা আরও ক্ষুব্ধ হয়েছে এবং এর পেছনে খন্দকার মুস্তাক, ওই যে তাহিরউদ্দিন ঠাকুর বলে একজন ছিলেন, আর এই যে কৃষি কী বলে এই যে চাষি কি ফরেন সেক্রেটারি ছিলেন, এরা তিনজন অনেকেই হয়তো এর মধ্যে ইনভলভ ছিলেন। এরা তিনজনই কেন্দ্রীয় পরিকল্পনা তৈরি করেছে এবং মুস্তাক সাহেব দায়িত্ব নিয়ে এই যে কয়জন সৈনিক তাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টা এক্সিকিউট করেছেন। জি স্যার, আপনি মাঝে মাঝে মুক্তিযুদ্ধের প্রসঙ্গে আপনি বলবার চেষ্টা করেন। আপনি বলেছেন যে শেখ মুজিবকে মুক্তিযুদ্ধের প্রস্তুতির জন্য তাজউদ্দিন আহমেদ, ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম বারবার বলল তিনি বাসা ছেড়ে কোথাও যাননি, এবং আপনি বলতেন যে শেখ মুজিবের সাথে ইয়াহিয়া খানের টেলিফোনের একটা হয়তো যোগাযোগ ছিল। এটা ইয়াহিয়া খানের কথাও শুনেছি যারা শেখ সাহেবের ক্লোজ ছিলেন তাদের, অর্থাৎ এই যে 1 মার্চ থেকে 25 মার্চ, জি জি, এর মধ্যে ইয়াহিয়া খান তো ঢাকায় এসেছিলেন জি, এবং শেখ সাহেব, তাজউদ্দিন আহমদ, ব্যারিস্টার কামাল হোসেন এদের সঙ্গে ইয়াহিয়া খান কথা বলেছেন। আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের কোনো নেতার সঙ্গে কথা বলেছেন। আর প্রেসিডেন্ট ইয়াহিয়া খান শেখ সাহেবকে টেলিফোন করেছেন একবার বা দুইবার, এইটাও তখন বলাবলি হয়েছে, লেখালেখি হয়েছে। সেই সূত্রে আমি এই কথাটা বললাম যে ইয়াহিয়া খানের সাথে এই যে টেলিফোনের যোগাযোগ সামান্য, এটা শেখ সাহেবের আত্মবিশ্বাসের একটা কারণ যে আমাকে ধরে নিলেও মারবে না। আর এখানে AKM আহসান বলে গভর্নর ছিলেন, বোধহয় পাঞ্জাবি, তিনিও খুব ভদ্রলোক ছিলেন এবং তার আচরণের মধ্যে মিলিটারি মনোভাব একেবারেই ছিল না। এই সময়ে একটা শিক্ষা কমিশন বা শিক্ষা কমিটি গঠন করে শিক্ষা ব্যবস্থা রিফর্ম করার জন্য একটা সুপারিশ তৈরি করিয়েছিলেন, সেটাও সবাই প্রশংসা করেছে, এটা তো ভালো। তার সাথে শেখ মুজিবের যোগাযোগ ছিল, তার সাথে শেখ মুজিবের যোগাযোগ ছিল। এই লোক তো আমরা পড়েছি তখন যে শেখ সাহেবের সাথে প্রতি সপ্তাহেই একবার টেলিফোন করে বলতেন যে আমি কি বলবো, আপনারা সংগ্রাম করেই তো পাকিস্তানটা প্রতিষ্ঠিত করেছিলেন অনেক ক্ষয়ক্ষতি স্বীকার করে, আমি চাই যে আপনারা রাষ্ট্রটাকে রক্ষা করুন পাকিস্তানের। আমার প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আমাকে বলেছেন আপনাকে অনুরোধ করার জন্য। এই কথাটা তখন আফটার দি ডেথ অফ শেখ মুজিব পত্রপত্রিকায় লেখা হয়েছে, এগুলো তো আমরা খোঁজ করলে এখনও পাওয়া যাবে, কিন্তু সেই রকম মন তো আমাদের আর নেই, কারণ ব্যর্থতা জমতে জমতে এমন একটা অবস্থা হয়েছে যে এইরকমই তো চলবে, সরকার বদল হলে অবস্থা উন্নত হবে না। শেখ মুজিবের মুক্তিযুদ্ধ যাওয়া নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে সেটিকে কীভাবে দেখেন আপনি? মুক্তিযুদ্ধে এটা তো এই যে তাজউদ্দিন আহমদের বড় মেয়ে একটা কম্পাইলেশন করে অনেকে লেখা করতে করে বই করেছেন, নেতা ও পিতা, তাজউদ্দিন আহমদ নেতা ও পিতা। ওই বইতে কারো কারো লেখায় উল্লেখ আছে এগুলো, এবং আমার ধারণা এই বইটাতে কোনো মিথ্যা তথ্য দেওয়ার ইচ্ছা ওই মেয়ের ছিল না, তাজউদ্দিন সাহেবের বড় মেয়ের। তার ইচ্ছা ছিল যে আন্তরিকভাবে যেটা প্রকৃত সত্য সেটাই প্রকাশিত হোক। তো তাতে ওই বইতে অনেক কিছু পাওয়া যায় এইসব তথ্য। পরিবারের বড় মেয়ে, তার বয়স তখন বেশি ছিল না, বোধহয় তখনও ম্যাট্রিক পাশ করেনি, 7, 8, 9 এরকম হবে। আর যে সিমি কিছুদিন আগে প্রতিমন্ত্রী ছিল তার বয়স ওর চাইতে হয়তো 1 বছর বা 1.5 বছর। সেই বইতে কি লেখা ছিল, মুক্তিযুদ্ধ নিয়ে কি লেখা আছে সেই বইতে? সেই বইতে কি লেখা আছে? নেতা ও পিতা এই নামে তাজউদ্দিন আহমদের একটা সংক্ষিপ্ত জীবনী আছে। তাছাড়া আওয়ামী লীগেরই বিভিন্ন লেখকের কাছ থেকে তাজউদ্দিন আহমদ সম্পর্কে লেখা নিয়েছেন, নিয়ে একটা কম্পাইলেশন, তাও 500-600 পৃষ্ঠার বই বের করেছিল। এবং প্রথম সংস্করণ বের করার পরে এখানে ওখানে কিছু কিছু ভুল বিবেচনা করে কিছুটা রিভাইজ করে দ্বিতীয় সংস্করণ বের করেছেন, সেই বইও বাজারে আছে। এবং তা থেকে বঙ্গবন্ধুর নেতৃত্ব, তাজউদ্দিন আহমদের ভূমিকা এবং আনুষঙ্গিক অনেক কিছু সম্পর্কে লেখা আছে, তা থেকে অনেক কথা জানা যায়। এবং এটা পড়তে গেলেও অনেকেই মনে করবেন যে এটা তো সাজিয়ে মিথ্যা কথা বলেনি, প্রকৃত ঘটনাটাই বের করতে প্রকৃত ঘটনা কোনো কিছু কি আপনার মনে আছে কি কি লেখা ছিল সেখানে? একটা কথা হলো যে মুক্তিযুদ্ধের সময় কি ঘটেছিল, বঙ্গবন্ধু কি করেছিলেন। সেইখানে প্রতিদিন এই 1 মার্চে যখন
পার্লামেন্ট অধিবেশন হবে না এই ঘোষণা দিলেন, সেদিন থেকেই তো ঢাকা শহরের লোকেরা রাস্তায় নেমে গেছে, বয়স্ক লোকেরা গেছে, ছাত্র তরুণরা তো গেছেই, বিভিন্ন স্কুলের কলেজের মহিলারাও রাস্তায় নেমে আসছে এর প্রতিবাদে। কারণ এটা আওয়ামী লীগ থেকে শেখ মুজিবুর রহমান যেসব কথাবার্তা বলছেন তাতে খুব স্পষ্ট যে এখনও যে ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন ডাকছে না, এটার পেছনে কুমতলব আছে। এটা অত্যন্ত খারাপ পাকিস্তানের জন্য। পাকিস্তানকে রক্ষা করতে হলে অধিবেশন ডাকা উচিত ছিল। পাকিস্তানের সরাসরি বিরুদ্ধে তো কেউ তখন বলেননি, কিন্তু ওই ঘটনার পরে ছাত্র তরুণরা তো অনেক স্লোগান সরাসরি পাকিস্তান ভেঙে ফেলার জন্য বলেছে, কিন্তু নেতৃত্বে আছেন অথবা বুদ্ধিজীবী এরকম কেউ সেটা ছাত্ররা যেভাবে বলে এগিয়ে গেছে অতটা জাননি। কিন্তু এটা স্পষ্ট যে যেদিন অপারেশন হয় এখানে ঢাকায়, অপারেশন সার্চ লাইট বলে, এই শব্দ আগে শুনি নাই, বাংলাদেশ হয়ে যাওয়ার পরে শুনলাম। তো ইয়াহিয়া খান চলে যাবেন মাগরিবের নামাজের পরেই, এবং তারপরে ঢাকা শহরে একটা বড় রকমের মিলিটারি অপারেশন হবে, বহু লোককে ওরা মারবে, একটা আতঙ্ক সৃষ্টি করতে চাইবে যাতে লোকে পাকিস্তানের পক্ষে থাকে এবং শেখ মুজিবকে সমর্থন না দেয়, এরকম, যেটাকে পরে জানলাম আমরা যে অপারেশন সার্চ লাইট। তো এই অপারেশনটা চালিয়েছে রাত্রিতে, এবং ওই জগন্নাথ হলের 40 জন ছাত্র ছিল, তাদেরকে মেরেছে। অন্য হলে একজনও ছাত্র পায় নাই, দারোয়ান বেরোরও পায় নাই। তার আগেই মানে অনুভব করেছে যে থাকলে মরতে হবে। এই শামসুন্নাহার হল তখন নতুন একান্ত, তার একজন বেয়ারার, রোকেয়া হলের একজন বেয়ারার বা 2জন বেয়ারার, এদেরকে বাঁচছে, এদেরকে পেয়েছে। কিন্তু অন্য সবাই তো অন্তত আত্মরক্ষার জন্য হলে না থেকে আত্মীয় স্বজনের বাড়িতে, বন্ধুর বাড়িতে গিয়ে থাকছে আত্মরক্ষার জন্য। তো এরকম ছিল বাস্তবটা। এইসব কথা ওই বইতেও আছে যে তাদের আমাদের শেখ মুজিবের ভূমিকা কি ছিল, শেখ মুজিবের ভূমিকা কি ছিল? তো আমি নিজে সন্ধ্যার আগে 5টার দিকে এই ওইদিকে গেছিলাম, ঠাটারি বাজারের দিকে একটা কাজে, ফেরার পথে আমি লক্ষ্য করলাম, তখন তো এত জানার কথা ছিল না, লক্ষ্য করলাম যে একটা পাবলিক মিটিং হচ্ছে। তো সেই মিটিংয়ে গেলাম, সেইখানে কাজী জাফর আহমদ বক্তৃতা দিচ্ছেন, তিনি মিটিংয়ের সভাপতি ছিলেন, মেনন রোনো এরা ছিলেন। তো আমি আকৃষ্ট হলাম এবং সেখানে কাছে গিয়ে দেখলাম যে জাফর ভাই বলতাম আমরা, তিনি বক্তৃতায় বলছেন যে মাগরিবের নামাজের পরেই ইয়াহিয়া খান ঢাকা ছেড়ে যাবেন, এবং আমরা সন্দেহাতীত সূত্র থেকে জেনেছি যে একটা বড় অপারেশন এখানে করবে, এই বহু লোককে হত্যা করবে জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য, এবং এই পাকিস্তান ভাঙার পথ থেকে সরে আসবে। তো এই অবস্থায় আমি যেটা বলতে চাই, আপনারা প্রত্যেকে বাড়িতে গিয়ে ওই মরিচ পেশে হাঁড়িতে রাখবেন, 1টা 2টা 3টা হাঁড়িতে। শত্রু যখন আপনার ঘনে যাবে তার চোখে মুখে এই মরিচ পেশা দেওয়া পানি ওদের চোখে মুখে ছেড়ে দেবে, তারপরে পিটিয়ে মারবেন, তারপরে নিজে মরবেন যদি না পারেন, কিন্তু না মেরে কেউ মরবেন না। আপনারা সবাই এখন বাড়িতে গিয়ে নিজেকে কীভাবে রক্ষা করবেন, মানে আপনার আত্মীয় স্বজন দেশবাসীকে কীভাবে রক্ষা করবেন, সেই লাইনে চিন্তা করে আমরা এইটা বললাম। তো এই বক্তব্য শুনে আমার বিশ্বাস হলো যে এরকম তো হতে পারে। এবং সত্যি সত্যি রাত 11:30 হঠাৎ দেখলাম যে ভীষণভাবে আওয়াজ, বন্দুকের আওয়াজ, এইটা ওইটা অস্ত্রের আওয়াজ, এবং বুঝতে পারলাম যে মিলিটারি ট্রাকে করে ঢাকা শহর টহল দিচ্ছে এবং এই আওয়াজ করছে আতঙ্ক সৃষ্টি করার জন্য। এর আগে 69-এর গণ অভ্যুত্থানে দেখেছি যে পুলিশ ইত্যাদি যতই চেষ্টা করুক, এই যে সূর্য সেন হল, মহসিন হল, সলিমুল্লাহ হল, ঢাকা হল, এইসব হলের ছাত্রেরা পুলিশের সমস্ত কিছু অগ্রাহ্য করে রাস্তায় নেমেছে, মিছিল করেছে, স্লোগান দিয়েছে, এবং পুলিশও ওই বন্দুক হাতে আছে বটে কিন্তু ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে গেছে, ওই কোনো তারা করে নেই, সরকারের কোনো চেষ্টা সফল হয়নি। কিন্তু আজকে তো দেখছি ছাত্রদের কোনো ভয়েস শোনা যায় না, কোনো স্লোগান শোনা যায় না। তো এটাতে একটু আতঙ্কিত হলাম। তো রেডিওতে কিছু খবর, মানে বাংলাদেশে ছাড়াও ওয়েস্ট পাকিস্তান থেকে অথবা এই বিবিসি ইত্যাদি, তাতে কিছু কিছু খবর বলা হচ্ছে যে মিলিটারি নেমে গেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6-7 জন শিক্ষককে হত্যা করেছে, আর জগন্নাথ হলের 40 জন ছাত্রকে মেরেছে, আরও এই দারবান পাড়ার 2-1 জনকে মেরেছে। এই খবর বিবিসি থেকে দিয়েছে। এবং এখানে পূর্ব পাকিস্তানের অবস্থা খুব খারাপ, মানুষ আরও মারবে। তো এরপরে দেখলাম নিজেরাই ঘুরে ফিরে কয়েকদিন পরে যখন কারফিউ উঠে গেল, 3-4 দিন পর,
বস্তি ছিল রেল লাইনের দুই পাশে, তখন শহরের মাঝখান দিয়ে রেল লাইন ছিল। তো এই বস্তি এলাকায় যারা একান্ত গরিব মানুষ, তারা একটা কী বলে ওই মানে কাপড় দিয়ে, একটা মোটা কাপড় দিয়ে, ক্যানভাস দিয়ে এরকম বস্তি করে ওইখানে ঘুমাতো থাকতো। তো এই একটা বিরাট অংশ ঢাকা শহরের মাঝখান দিয়ে তখন রেল লাইনটা ছিল, এদেরকে মেরে যতদূর পারে সাফ করছে। কত লোক মারা গেছে আলোচনায় এটা ছোট বিরতি নেই, বিরতির পর একটা ছোট বিরতি নিচ্ছি, বিরতির পর আবার আমরা চলে আসছি। প্রিয় দর্শক, আমরা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক স্যারের সাথে কথা বলছিলাম। আমরা আবারও ২১শে চেতনা এবং জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এই আলোচনায় কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবার জন্য অনুরোধ রইল। মির্জাপুর শুভরাত্রিতে আমরা কথা বলছিলাম ২১শে চেতনা ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে, এবং আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক স্যার। আমরা একেবারেই বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাস, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০, ৭১, ৯০-এর গণ আন্দোলন সব কিছু আমরা বুঝলাম। কিন্তু এই জুলাই বিপ্লবের পর যেটি আপনি বললেন যে আওয়ামী লীগের যে সাবেক পতিত প্রধানমন্ত্রী তিনি দেশ ছেড়ে পালিয়ে গেলেন, এখন আসলে দেশে আওয়ামী লীগের রাজনীতির অবস্থা কি, তাদের রাজনীতির ভবিষ্যৎটাকে আপনি কীভাবে দেখেন? এই যে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, এই কথাটা ব্যবহৃত হচ্ছে। একসময় ২১শে ফেব্রুয়ারির চেতনা, যে ২১শে ফেব্রুয়ারি মানেই আন্দোলন, সংগ্রাম, অধিকার প্রতিষ্ঠা, ন্যায়কে প্রতিষ্ঠা করা। তারপরে মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগ খুব বলতো, অন্যান্য দল খুব কমই বলতো না মুক্তিযুদ্ধের চেতনা। এরপরে এই যে আমাদের অন্তত ৫২ বছর পার হয়েছে, সেই সময় এসে এই জুলাই অভ্যুত্থান ঘটল। একটা ব্যাপার হলো যে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্র আমরা পেয়েছি, আমরা প্রতিষ্ঠা করেছি, সেই রাষ্ট্র তো মুক্তিযুদ্ধের পরে শক্তিশালী হয়ে রাষ্ট্র হয়ে ওঠেনি। কিছু বৈশিষ্ট্য আছে এবং গুরুত্বপূর্ণ অনেক বৈশিষ্ট্যই নেই। এখানে সরকার গঠন নির্বাচনের মাধ্যমে হয়েছে, এটা বলা দুঃসাধ্য। প্রথম নির্বাচন ১৯৭৩ সালে হয়, সেই নির্বাচন সম্পর্কে অনেকে প্রতিবাদ করেছে। এখানে অল্প কয়েকটা সিট, বোধহয় ১১টা আওয়ামী লীগের বাইরে অন্যরা পেয়েছিল, আর বাকি সব সিট আওয়ামী লীগ পেয়েছে। এইটা নিয়েও পত্রপত্রিকায় লেখা হয়েছে যে হেলিকপ্টারে করে ভোটার বাক্স ঢাকা নিয়ে আসা হয়েছিল। ততটা অভিযোগ আসেনি, কিন্তু নির্বাচন কমিশন সম্পর্কে প্রথমবারের মতো কিছু অভিযোগ তুলছে। তো নির্বাচন কমিশন যদি ডিবেটেড হয়, বিতর্কিত হয়, তাহলে সেই নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন তো দূরের কথা, কোনো নির্বাচনই হতে পারে না। আমাদের যদি ভারতের কথাও ধরি, কেউ কেউ একটু বলছিলেন যে নির্বাচন কমিশন তো অনুচিত কাজ করেছে। তখন যারা প্রবীণ নেতা ছিলেন কংগ্রেসের, তারা খুব দৃঢ়তার সঙ্গে বলছেন যে এরকম কথা কেউ উচ্চারণ করবেন না। নির্বাচন কমিশন যদি ভুল করেও থাকে, তাহলে তারা ইচ্ছাকৃত ভুল করেনি, এটা হতে পারে মানুষ মাত্রই। আর নির্বাচন কমিশনকেই যদি আমরা শ্রদ্ধার অবস্থানে না রাখি, তাহলে কিসের নির্বাচন, কিসের গণতন্ত্র, কিসের রাষ্ট্র, সবটাই ধ্বংস হবে। তখন তারা চুপ করে গেছে এবং নির্বাচন কমিশনের আস্থা প্রকাশ করেছে। তা আমাদের দেশে তো ওই যে আরম্ভ হয়েছে নির্বাচন কমিশন, এবং প্রতিবারের নির্বাচন কমিশন নিয়ে এমন সব কাণ্ড হয়েছে যে এখানে নির্বাচন কিভাবে হবে, গণতন্ত্র কিভাবে হবে। যারা নির্বাচনে পার্টিসিপেট করবেন, তাদের অনাস্থা যদি থাকে কোনো একটা অংশের, বড় অংশের, তাহলে সেখানে তো নির্বাচন হতে পারে না। আমাদের সেরকমই হলো। বাইরের কোনো পরিকল্পনা আমাদের নেতাদের ভুল পথগামী করেছে, এটাও তো আমাদের নেতারা স্বীকার করতে চান, নিজেদের কোনো ভুলই স্বীকার করতে চান না। এটা একটা খারাপ অবস্থা। তো এই যে জুলাই গণ অভ্যুত্থান, এটা হলো যে ১৯৭২ সাল থেকে এই সময় পর্যন্ত, এই জুলাই মাস যদি ধরি, এই পুরো সময়টা ধরে জনসাধারণের মধ্যে রাজনীতিবিদদের যে প্রতি যে অনাস্থা, এবং এদেশে কিছু হবে না, আমাদের জাতীয় চরিত্রই খারাপ, এই ধরনের যে কতগুলো কথা মানুষের মুখে আছে, তারই অবসান ঘটানোর জন্য এই অভ্যুত্থানটা ঘটানো হয়েছে। এটা ছাত্ররা করেছে বটে, কিন্তু এর পেছনে নিশ্চয়ই কিছু মানে ব্যক্তি যারা প্রভাবশালী, যারা এরকম প্রভাব আছে। তো তাতেই এই অভ্যুত্থানটা ঘটেছে, এবং যারা এখন মানে উপদেষ্টা পরিষদে আছেন, তারা নতুন বাংলাদেশ গড়ে তোলার দ্বিতীয় মানে পর্যায়ে এরকমভাবে ব্যাখ্যা করছেন, এবং
এখনকার যে বাংলাদেশ হতে যাচ্ছে সেটা নতুন বাংলাদেশ হবে। 1971 সালে সেখানে স্যার এখন আওয়ামী লীগের অবস্থা কি, মানে তারা তো রাজনীতির মাঠে কি অবস্থায় আছে বা ভবিষ্যৎ কি হবে? যে আওয়ামী লীগের অবস্থা কি এ সম্পর্কে কেউ কেউ লিখেছেন এবং সাজেশন দিচ্ছেন যে আওয়ামী লীগ যদি এটা করে ওইটা করে তাহলে তাদের অবস্থা উন্নীত হতে পারে, অল্প সময়ে হবে না, সময় লাগবে। তো অল্প সময়ে হবে না, সময় লাগবে, এই কথাটা ঠিক। কিন্তু আওয়ামী লীগের অবস্থা উন্নত করতে হলে আওয়ামী লীগকেই চিন্তা করে উপায় বের করতে হবে। কোনো সরকার আজকে যে উপদেষ্টা পরিষদ আছে এরপরেও কোনো সরকার আওয়ামী লীগকে উঠতে দিতে চাইবে না যারা আসবে, মানে আচরণ দেখে বোঝা যায়। তো সেই অবস্থায় আওয়ামী লীগ কী করতে পারে? একটা হলো যে আওয়ামী লীগের এখন যারা প্রবীণ নেতৃত্বে আছেন সেই প্রবীণ নেতৃত্বদেরকে একটু সম্মানজনক দূরত্বে রেখে, যাদের বয়স 60-এর কম, 50-এর কম, 30 থেকে 50 এই বয়সের, তাদের নেতৃত্বে কিছু হলে হতে পারে। কিন্তু আওয়ামী লীগের ভিতরে তো সেই রকম কোনো সুষ্ঠু চিন্তা দেখি না। এখন যে রাজনীতি আমরা দেখছি অনেক বছর ধরে, 20-25 বছর ধরে, সেটা হলো সরকার উৎখাত এবং ক্ষমতা দখল, এর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে রাজনৈতিক চিন্তা। প্রকৃতপক্ষে কোনো গণতন্ত্র বলি, সমাজতন্ত্র বলি, জাতীয়তাবাদ বলি, আন্তর্জাতিকতাবাদ বলি, এর কোনোটা নিয়ে আমাদের কোনো রাজনৈতিক নেতার পরিচ্ছন্ন ধারণা আসে এটা তারা প্রমাণ দিচ্ছে না, তারা প্রকাশ করছেন না। এইরকম অবস্থায় আওয়ামী লীগের পক্ষে ক্ষমতায় আসা আবার সম্ভব হবে। আওয়ামী লীগকে নতুন রাজনীতি নিয়ে জনগণের লাইনে থেকে আসতে হবে এবং সেই ধারায় যদি আওয়ামী লীগ এগোতে পারে, অপেক্ষাকৃত তরুণদের নেতৃত্ব, তাহলে ভালো করবে। আর আওয়ামী লীগ যে আমাদের কথা বিবেচনা করবে এটা তো আওয়ামী লীগের আচরণ দেখে মনে হয় না। এই আর কি, আওয়ামী লীগের উন্নতি আওয়ামী লীগ করতে পারে, বাইরের থেকে, বিদেশ থেকে পরামর্শ নিয়ে করলেও পারবে না। নিজেদের ভিতর থেকে দেশের মধ্যে যাদের সঙ্গে তারা পরামর্শ করা মনে করেন সেইটা যোগাযোগ করে পরামর্শ করলে হতে পারে। নিজেদের বুদ্ধিতে, নিজেদের শক্তিতে, নিজেদের পায়ে দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতাদের কাজ করতে হবে। স্যার, যে মুজিব পরিবারের বিরুদ্ধে এত অনিয়মের অভিযোগ, মুজিব পরিবারের বিরুদ্ধে যে এত অনিয়মের অভিযোগ, অর্থ পাচার, এইসব নানা অভিযোগ, সেগুলির মধ্যে থেকে কিভাবে তারা তাদের এইগুলিকে খণ্ডাবে? একটা কথা হলো যে যদি 1972 সন থেকে এই পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন, তাদের, যারা পার্লামেন্টের মেম্বার ছিলেন, তাদের মানে বিষয় এইভাবে পর্যবেক্ষণ করা যায়, তাহলে আরও অনেকের বিরুদ্ধেই এরকম মামলা করার সুযোগ, এত বিত্ত বেসাদ কী করে তৈরি করলেন এটা পাওয়া যাবে আমাদের ধারণা। এটা বিএনপি হোক অথবা ওই মানে ডানপন্থী যে কোনো দলই হোক, একই রকমের মানে বিষয় তথ্য পাওয়া যাবে। ধারাবাহিকভাবে এটা বেড়েছে এবং শেখ হাসিনা একটানা 15 বছর প্রধানমন্ত্রী থাকার ফলে, আওয়ামী লীগ একটানা 15 বছর ক্ষমতায় থাকার ফলে, ছাত্রলীগ তো এমনিতেই অনেক বেপরোয়া অন্যায় কাজ করেছে, পত্রপত্রিকায় আসছে। তাছাড়া আওয়ামী যুবলীগ, আওয়ামী লীগের অনেকের বিরুদ্ধেই অভিযোগগুলো পত্রপত্রিকায় আসছে, খুব বিস্তৃতভাবে না হলেও যেভাবে আসছে এটা সরকারের অনুসন্ধান করে দেখা উচিত ছিল। কিন্তু সরকার তো নিজেদের আত্মসমালোচনা বলে কিছু নেই, নিজেদের আত্মশুদ্ধি দরকার এরকম বোধ নেই। তো সেই রকম দল দিয়ে তো আসলে সুষ্ঠু রাজনীতি হয় না, গণতন্ত্র তো হয়ই না। তাই এখন আওয়ামী লীগের নেতাদেরই, কর্মীদেরই বের করতে হবে যে আমাদের কী উপায় হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি নিয়ে নানান রকম কথা নানানজন বলছেন, অনেকেই বলছেন যে ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত। তো জাতীয় রাজনীতির অংশ হিসেবেই তো ছাত্র রাজনীতি, প্রত্যেকটা ছাত্র সংগঠন এই দল ওই দল সেই দলের সাথে যুক্ত। এখন মূল দলই যখন দুর্নীতিপরায়ণ ব্যক্তিদের দ্বারা হয়ে গেছে, তখন ছাত্র রাজনীতি তো সুষ্ঠু হতে পারে না। এই গোটা ব্যাপারটা হলো আমাদের গোটা জাতীয় রাজনৈতিক সংকট। সেইভাবে দেখে শেষে একটা বিষয়, আপনি আরো দুই এক জায়গায় বলেছেন যে আওয়ামী লীগ শেখ মুজিবকে ইতিহাসে না করতে গিয়ে অনেক জাতীয় নেতার অবদানের ইতিহাসকে মুছে ফেলেছে। এটি আপনি, এটা হলো যে মাঝে মাঝে বলেন শেখ হাসিনা যখন মানে দ্বিতীয়বার ক্ষমতায় আসলেন, জি, তখন থেকে তো একটানা 15 বছর আবার নির্বাচন করে আরও 5 বছরের জন্য হয়েছিলেন, কিন্তু 1 বছর পূর্ণ হতে না হতেই পদত্যাগ করে চলে যেতে হলো। তো তারা তো শেরেবাংলা ফজলুল হকের নাম পারতপক্ষে নেয় না, তারা মৌলানা ভাসানীর নাম পারতপক্ষে নেয় না, ইভেন সোহরাওয়ার্দী যিনি তাদের দলের প্রেসিডেন্ট ছিলেন তার নামও তো নেয় না। আর তাজউদ্দিনের নাম শুনলেই খেপে যায়। কী কারণে খেপে যায়? বঙ্গবন্ধু তো তাকে মন্ত্রিপরিষদ থেকে বের করে দিয়েছিলেন,
এবং বের করে দেওয়ার সংকল্প তার যেদিন প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশে সেই দিনই তিনি নিয়েছেন। তারপরেও অন্তত 2 বছর কি তার চাইতে কিছু বেশি দিন লাগছে তাকে বের করে দিতে। তো এইটা বঙ্গবন্ধুর মনোভাব ছিল। শেখ হাসিনাও তো একই ধরনের মনোভাব নিয়ে কাজ করছেন। আমরা পৃথিবীর অন্যান্য জায়গায় যখন বড় রকমের বৈপ্লবিক পরিবর্তন হয়েছে তখন যারাই পরিবর্তনের পক্ষে ছিলেন, ন্যায়নিষ্ঠ ছিলেন, যে দল জয়ী হয়েছে তারা অন্য সব দলের প্রতিনিধিদের নিয়ে জাতীয় সরকার গঠন করে অগ্রসর হতে চেয়েছে এবং তাতে অনেক দূর এগোতে পেরেছে। কিন্তু শেখ মুজিবুর রহমান তো ওই পরামর্শ একেবারে কোনো গুরুত্ব দেননি। এটা যে মুজাফফর আহমদ ছিলেন ন্যাপের, তিনি বারবার বলেছেন যে আমাদের বন্ধু শেখ মুজিবকে বলবো যে এখন একটা জাতীয় সরকার গঠন করেন যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন এবং স্বায়ত্তশাসন, রাষ্ট্রভাষা বাংলা করা, গণতন্ত্র এগুলোর পক্ষে, তাদের সকলের সঙ্গে পরামর্শ করে একটা জাতীয় সরকার গঠন করুন। দ্বিতীয় অনুরোধ যে তাজউদ্দিন সরকার মানে প্রবাসে যে একটা অ্যাডভাইজারি কাউন্সিল করেছিলেন মৌলানা ভাসানীকে সভাপতি করে, ওই অ্যাডভাইজারি কাউন্সিলটা রক্ষা করুন। এর সঙ্গে এই আবুল মনসুর আহমদ, আতাউর রহমান খান, ওই আরও কেউ কেউ ছিলেন, এরকম 4-5 জনকে যুক্ত করে ওইটাকে কার্যকর করার চেষ্টা করেন। তাহলেও জাতীয় ঐক্য রক্ষা পাবে। একটা যুদ্ধের পরে যদি আমাদের জাতীয় ঐক্য রক্ষা না পায় তাহলে তো আমাদের রাষ্ট্র গড়ে উঠবে না। তার উত্তরে শেখ সাহেব এক পাবলিক মিটিংয়ে বললেন যে তিনি অনুরোধ করেন জাতীয় দল করা। আওয়ামী লীগ সবটা করছে, কেন অন্য দলকে সঙ্গে নিতে চাইবে? আমি তো দেখি, তিনি বলছেন, আমি তো দেখি দেশে আওয়ামী লীগ, কমরেড ওই সিপিবির যে প্রেসিডেন্ট ছিলেন, কমরেড কি আর মুজাফফর সাহেবের নাম, এই 3 দল দেশপ্রেমিক, বাকি সব দল দেশদ্রোহী। এই কথা বলে যেভাবে জাতিকে ঐক্য থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন। ছাত্রলীগের 2টা গ্রুপ, তার মধ্যে একটা গ্রুপকে তিনি রেখেছেন আর একটা গ্রুপকে বাতিল করে দিয়েছেন এবং যে গ্রুপটাকে বাতিল করে দিলেন তারা গিয়ে আলাদা ছাত্রলীগ করে জাসদ গঠন করে তারাই শেখ সাহেবের 1 নম্বর শত্রু হয়ে গেলেন এবং শেখ সাহেবের শাসনকালের জন্য, তার নিজের নেতৃত্বের জন্য সবচেয়ে বেশি বিরোধিতা জাসদই করেছে। তো এই বিষয়গুলো, এত বড় নেতা, তার সম্পর্কে আমরা কীভাবে কী বলবো, কিন্তু এই কাজগুলো যে তার জন্য মারাত্মক হয়েছে এটা তো ঠিক। আর আরও একটা বড় ভুল করা হয়েছে বলে মনে করি, সেনাবাহিনীর ভিতরে একদিকে পাকিস্তানকালের যে অবশেষ কিছু ছিল সেটাকে তিনি রক্ষা করেছেন এবং মুক্তিযোদ্ধাদেরকে ওই সেনাবাহিনীর ভিতরে মানে 2টা মিলিয়ে সেনাবাহিনী গঠন করেছেন। এইটাও পৃথিবীর অন্যান্য দেশে নজির পাওয়া যায় না। যখনই কোনো বড় রকমের পরিবর্তন হয়, বৈপ্লবিক পরিবর্তন, তখন ওই পুরনো যারা থাকে সাধারণত তাদেরকে রিটায়ার করে কিছু আর্থিক ফ্যাসিলিটি দিয়ে বিদায় করে, আর যারা নতুন সংগ্রাম করে আসে তাদেরকেই রাখে। কিন্তু বঙ্গবন্ধু যে 2 পক্ষকে রাখলেন, তারপরে তো সেনাবাহিনী ভেতর থেকে ঐক্যবদ্ধ থাকেনি, বারবার গণ্ডগোল হয়েছে। তখন শেখ মুজিব নিজে ক্যান্টনমেন্টে গিয়ে সিপাহীদের মাথায় হাত বুলিয়ে, কোনো কোনো অফিসারের মাথায় হাত বুলিয়ে ঐক্য রক্ষা করেছেন। কিন্তু তার মানে অনুপস্থিতিতে জিয়াউর রহমান তো ওই মাথায় হাত বুলিয়ে যে সমাধান করবে এটা পারেননি। তখন কোর্ট মার্শাল, তো কোর্ট মার্শালে তো অল্প সময়ে বিচার হয় এবং সেই বিচারে অনেক লোকের স্যার আমরা অনেক কথা শুনলাম আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমরা আগামীতে আবারও অন্য কোনো আয়োজনে শুনবো। প্রিয় দর্শক, আমরা অধ্যাপক আবুল কাশেম ফজলুলের কাছ থেকে আমরা জুলাই গণঅভ্যুত্থান, 21 চেতনা সহ স্বাধীনতার পরবর্তী সময় নানা রকম ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বললাম। আমরা এই আয়োজনে প্রফেসর আবুল কাশেম ফজলুল হককে যুক্ত করতে পেরে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি তার প্রতি। একই সাথে প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এতক্ষণ আমাদের আজকের এই ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আমাদের সাথে ছিলেন। আমাদের আগামীকালের অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো আয়োজন এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।